আজকে আমরা প্রায় ৫০ বছরের এক রোলার কোস্টার যাত্রার গল্প বলবো। এমন একটা দলের গল্প যারা ক্ষমতার চূড়া থেকে একেবারে খাদের কিনারে গিয়ে পড়েছিল এবং তারপর ফিনিক্স পাখির মতো যেন ছাই থেকে আবার জেগে উঠেছে। চলুন বিএনপির এই অবিশ্বাস্য উত্থান পতনের পেছনের গল্পটা একটু তলিয়ে দেখা যাক। ভাবুন তো একবার, সালটা ২০২৬। একটা রাজনৈতিক দল যাকে প্রায় ১৫ বছর ধরে সবাই মোটামুটি বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, সেই দল নির্বাচনে জিতে নিল। এটা শুধু একটা সাধারণ জয় ছিল না, এটা ছিল আধুনিক রাজনীতির ইতিহাসে অন্যতম সেরা একটা প্রত্যাবর্তন। কিন্তু প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব হল যে দলের শীর্ষ নেতৃত্ব হয় নির্বাসনে, না হয় কারাগারে? সেই দল কিভাবে এত বড় একটা জয় ছিনিয়ে আনল? চলুন এই উত্তরটা খুঁজতেই আমরা গল্পের গভীরে যাই। এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে। বিএনপির জন্ম কিন্তু কোনো শান্ত, স্বাভাবিক সময়ে হয়নি। এর শেকড় লুকিয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার পর সেই উত্তাল দিনগুলোতে। একবার ভাবুন তো সেই সময়ের কথা। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু দেশজুড়ে চলছে এক চরম অস্থিরতা। একদিকে রাজনৈতিক শূন্যতা, আরেকদিকে দুর্ভিক্ষ, তার উপর একদলীয় বাকশাল শাসন। ঠিক এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই দেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। আর এই যাত্রার একটা টার্নিং পয়েন্ট ছিল ৭ই নভেম্বর ১৯৭৫, যার সিপাহী জনতার বিপ্লব নামে পরিচিত। এই গণ অভ্যুত্থানই জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে, আর রাতারাতি তিনি দেশের স্থিতিশীলতার এক প্রতীকে পরিণত হন। বিএনপি কিন্তু এই দিনটাকেই তাদের আদর্শের ভিত্তিপ্রস্তর হিসেবে দেখে। এই রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়েই জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। তার লক্ষ্যটা ছিল বেশ পরিষ্কার, একটা বিগ টেন্ট বা বড় তাঁবুর মতো দল তৈরি করা, যেখানে বাম, ডান, মধ্যপন্থী সবাই এক ছাতার নিচে আসতে পারবে। তো দল তো হলো, কিন্তু এর মূল আদর্শটা ঠিক কী ছিল? মানে ঠিক কোন জায়গায় বিএনপি তৎকালীন সবচেয়ে বড় দল আওয়ামী লীগের থেকে নিজেদের আলাদা করতে চেয়েছিল? চলুন সেটাই এবার দেখি। এখানেই কিন্তু মূল পার্থক্যটা। আওয়ামী লীগের রাজনীতির ভিত্তি ছিল ভাষা আর সংস্কৃতির উপর ভিত্তি করে বাঙালি জাতীয়তাবাদ। অন্যদিকে বিএনপি সামনে নিয়ে এলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এর মূল ভিত্তি ছিল দুটো জিনিস: এক, বাংলাদেশের সার্বভৌম ভৌগোলিক সীমানা, আর দুই, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ। শুধু আদর্শই নয়, দলটি দেশের জন্য একটা পরিষ্কার রোডম্যাপও দিয়েছিল। তাদের ১৯ দফা কর্মসূচিতে জোর দেওয়া হয়েছিল জাতীয় স্বনির্ভরতা, কৃষির আধুনিকায়ন, মুক্ত বাজার অর্থনীতি আর দুর্নীতিমুক্ত একটা প্রশাসন ব্যবস্থার উপর। এরপর থেকেই শুরু হয় বিএনপির সেই রোলার কোস্টার যাত্রা। কয়েক দশক ধরে এই দল দেখেছে ক্ষমতার সর্বোচ্চ শিখর, দেখেছে পতনের গভীর খাদ, আর গণতন্ত্রের জন্য তাদেরকে সংগ্রামও করতে হয়েছে। নতুন দল হিসেবে তাদের প্রথম বড় পরীক্ষা ছিল ১৯৭৯ সালের নির্বাচন। আর সেই পরীক্ষায় তারা অভাবনীয় সাফল্য পায়। ২/৩ বেশি আসনে জিতে বিএনপি প্রমাণ করে যে দেশের মানুষ তাদের গ্রহণ করেছে। কিন্তু এই যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। দেখুন, ১৯৮১ সালেই এক সামরিক অভ্যুত্থানে নিহত হলেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরের বছরই জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলেন। এরপর দলের হাল ধরলেন খালেদা জিয়া। লম্বা সময় এরশাদ বিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালের নির্বাচনে জিতে বিএনপি আবার ক্ষমতায় আসে। কিন্তু ২০০৮ সালে তাদের ভাগ্যে জোটে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। এর মাঝে ২০০১ সাল ছিল বিএনপির জন্য একটা স্বর্ণযুগ। সেবার ৪ দলীয় জোটের নেতৃত্বে দলটি এক কথায় ভূমিধস বিজয় পায়। ২১৬টা আসন নিয়ে তারা নিরঙ্কুশ ক্ষমতা লাভ করে। কিন্তু দেখুন রাজনীতি কতটা অনিশ্চিত। ক্ষমতার সবচেয়ে বড় চূড়া থেকে পতন হতেও সময় লাগেনি। মাত্র ৭ বছরের ব্যবধানে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা নেমে আসে মাত্র ৩৩-এ, একটা শোচনীয় পরাজয়। আর এই পরাজয়ের পর থেকেই শুরু হয় বিএনপির দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক নির্বাসন। এই সময়টায়
দলটা নির্বাচন বর্জন করেছে, তাদের শীর্ষ নেতৃত্বকে কারাগারে যেতে হয়েছে। এক কথায় দলটা যেন প্রায় হারিয়েই গিয়েছিল রাজনীতির ময়দান থেকে। তো এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে ফিরে এলো বিএনপি? গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা কিন্তু এখনও বাকি। চলুন দেখি সেই প্রত্যাবর্তনের গল্প। এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মঞ্চটা আসলে তৈরি করে দিয়েছিল ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থান। এই আন্দোলনের ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তাতে খালেদা জিয়া মুক্তি পান, তারেক রহমান দেশে ফেরেন, আর বিএনপির ঘুমিয়ে থাকা তৃণমূল কর্মীরা রাতারাতি সক্রিয় হয়ে ওঠে। ফলে প্রায় ২ দশক পর একটা অবাধ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তারা। আর ফলাফল ঠিক যা দিয়ে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম। বিএনপি ২০৩টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। আমাদের শুরু সে প্রশ্নের উত্তর এটাই। তবে এই নির্বাচনটা শুধু একটা দলের জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর সাথে একটা বড় প্রাতিষ্ঠানিক সংস্কারও হয়। জুলাই সনদ নামে পরিচিত একটা প্রস্তাব গণভোটে পাশ হয়, যা প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ বারে সীমাবদ্ধ করে দেয়। এটা কিন্তু ২০২৪-এর ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল। তো প্রায় ৫০ বছরের এক দীর্ঘ আর বন্ধুর পথ পেরিয়ে বিএনপি আজ আবার দেশের নেতৃত্বে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই ঐতিহ্যবাহী দলটিকে এই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? ভবিষ্যতে চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য তারা কতটা প্রস্তুত? এর উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।